হ্যালো হ্যালো, কে কে দেখছো ক্লাসটা? ক্লাসে কে কে জয়েন করছো? হ্যাঁ রাজিমা, তাহলে আজকে আমরা ম্যাথ সেকেন্ড ক্লাসটা পড়তেছি সমাবেশ বিন্যাসের উপর। সমাবেশ ও বিন্যাসের উপর আমরা আজকে সেকেন্ড ক্লাসটা করতেছি। হ্যাঁ, হ্যালো, কে কে দেখছো ক্লাসটা? ক্লাসে কে কে জয়েন করছো? আশা করি সাউন্ড ঠিক আছে। আশা করি সাউন্ড ঠিক আছে। তো আমরা আলোচনা শুরু করে দিই, আমরা ম্যাথ করা শুরু করে দিই। আমরা বোধহয় গত ক্লাসে ওই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ একত্রে, আচ্ছা স্বরবর্ণ মানে হচ্ছে, স্বরবর্ণ মানে ভাওয়েল, স্বরবর্ণ মানে ভাওয়েল, আর ব্যঞ্জনবর্ণ মানে কনসোনেন্ট। স্বরবর্ণ মানে ভাওয়েল, ব্যঞ্জনবর্ণ মানে কনসোনেন্ট। তো স্বরবর্ণ একত্রে রেখে, স্বরবর্ণ একত্রে না রেখে, ব্যঞ্জনবর্ণ একত্রে রেখে, ব্যঞ্জনবর্ণ একত্রে না রেখে বিন্যাস সংখ্যা, এটা আমরা শিখছি। যদি এই ভাষাটা পরিবর্তন করতে পারে, ভাষাটা কেমন পরিবর্তন করতে পারে? একত্রে রেখে যে কথা, পৃথক না রেখে একই কথা, পৃথক না রেখে একই, পৃথক না রেখে মানে তো একত্রে। তারপরে একত্রে না রেখে, একত্রে না রেখে যে কথা, পৃথক রেখে একই কথা, পৃথক রেখে একই কথা। পৃথক মানে আলাদা আলাদা, একত্রে না মানে আলাদা আলাদা, একত্রে মানে একত্রে একসাথে, পৃথক না মানে একসাথে। অতএব এই ভাষাটা কিন্তু তোমাদের চেঞ্জ করতে পারে, তোমরা এই ব্যাপারে সাবধান হতে হবে, এই ব্যাপারে তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, বুঝছো নি? তো এখন আমরা আরেকটা টাইপের অঙ্ক করি নাকি? আরেকটা টাইপের অঙ্ক করি। তো আরেকটা টাইপের অঙ্ককে যদি করি, খেয়াল করো, টাইপ 2 এর 2 এর 1, টাইপ 2 এর 2 এর 1, টাইপ 2 এর 2 এর 1, টাইপ 2 এর 2 এর 1 দেখো, লেখা আছে দেখো 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে? 65320, 65320 এই অঙ্কগুলো দ্বারা অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করা যাবে কতভাবে? আমাকে উত্তর দাও। জোড় সংখ্যার শেষে এই অঙ্কগুলো ব্যবহার করে যদি তুমি জোড় সংখ্যা গঠন করো, যেমন ধরো আমি এরকম একটা যদি করি 65203, এটা কি একটা জোড় সংখ্যা হবে? উত্তর হচ্ছে হবে না। শেষে তো আছে 3, এটা বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা হবে না। জোড় সংখ্যা হইতে গেলে শেষে 0 রাখতে হয়, যেমন তারপরে শেষে 2 রাখা যাবে, শেষে 6 রাখা যাবে। তাইলে প্রথম কথা বুঝো, জোড় সংখ্যা হইতে গেলে শেষে জোড় সংখ্যা থাকতে হবে। 0, 2, 4, 6, 8, 10, 10 তো আবার সংখ্যা হয়, তাহলে 0, 2, 4, 6, 8 এগুলো থাকতে হবে। জোড় সংখ্যা গঠন করতে হলে শব্দের শেষে 0, 2, 4, 6 এই জোড় সংখ্যাগুলো থাকতে হবে। এখন এইখানের এই সংখ্যাগুলো ব্যবহার করে জোড় সংখ্যা গঠন করতে হবে অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা আমাকে বলো তো 01 এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? এই সংখ্যাটা কত? 01, এটা কয় অঙ্ক বিশিষ্ট অঙ্ক? এটা কয় অঙ্ক বিশিষ্ট অঙ্ক? 05, এটা কোন কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? উত্তর এসে গিয়ে এরা 1 অঙ্ক বিশিষ্ট। যদিও এখানে 2টা অঙ্ক ব্যবহার করা হয়েছে, অর্থ আছে একটা অঙ্কের, এই শূন্যের কোনো অর্থ নাই, মানে এটা শুধু 1 কত লেখা যায়, 01 = 1, 05 = 5,
কিন্তু তুমি যদি শূন্যকে পরে দাও তখন কিন্তু এটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এটার যদি পরে দাও এটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তার মানে প্রথম কথা হচ্ছে এই 5টা সংখ্যাকে এই 5টা অঙ্ক ব্যবহার করে যদি তুমি জোড় সংখ্যা গঠন করো, প্রথম কন্ডিশন শেষে এই 0 to 6 থাকতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে প্রথমে 0 থাকা যাবে না। প্রথমে 0 থাকলে সেটা অর্থপূর্ণ হবে না। শেষে জোড় সংখ্যা হইতে গেলে শেষে 0, 2 অথবা 6 যে কোনো একটা থাকতে হবে। তাহলে এবার আমি লিখবো কি জানো, এবার আমি লিখবো শেষে শূন্য রেখে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করা যাবে। জোড় সংখ্যা গঠন করা যাবে। খেয়াল করো শেষে কিন্তু 0 ফিক্সড, 0 কিন্তু লড়াইতে পারতাই না। তাহলে এই 4টারে সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 4টা আছে দিকে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 উপায়ে। বুঝছো কথাটা, বুঝছো? এই যে 24টা উপায়ে সংখ্যা গঠন করছো, যাদের সবার শেষে সবসময় 0 আছে, শেষে সবসময় 0 থাকবে, আর এখানে এই অঙ্কগুলোকে উলট পালট করা যাবে 24 উপায়ে। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা হয়েছে 24টা। এখন শেষে 2 রাখলে, শেষে 2 রেখে জোড় সংখ্যা, শেষে 2 রেখে জোড় সংখ্যা হবে। বুঝছো কথাটা, বুঝছো? তুমি যে শেষে 0 রাখছো, প্রথম ক্ষেত্রে যে শেষে 0 রাখছো মানে কি প্রথমে 0 আসার সুযোগ আছে। প্রতিটা অঙ্কের শেষে 0 রাখছো, তাহলে 0 তো শেষে আছে। এই 24 উপায়ের ভিতরে কি কোনো সময় কি প্রথমে 0 আইছে? প্রথমে কিন্তু 0 আসে নাই, কারণ 0 তো তুমি শেষে রাখছো। এখন শেষে রাখতেছো কারে? শেষে রাখতেছো 2। শেষে যদি 2 রাখো আর বাকি সংখ্যাগুলো যদি উলট পালট করো, তাহলে প্রথমে 0 আসার সুযোগ আছে কি না? উত্তর হচ্ছে আছে। অতএব আমরা প্রথমে দেখবো শেষে 2 রেখে কতগুলো সংখ্যা গঠন করা যায় জোড় সংখ্যা, আর শেষে 2 প্রথমে 0 এমন সংখ্যা কয়টা? প্রথমে যদি 0 থাকে এটা কিন্তু 5 অঙ্ক হবে না। তাইলে আমরা প্রথমে লিখবো শেষে 2 রেখে জোড় সংখ্যা হবে। শেষে যদি 2 রাখো, বাকিগুলোর সাজন যা 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে মানে 24 উপায়ে। এখন এই যে 24 উপায়, এই 24 উপায় কিন্তু অর্থপূর্ণ 5 অঙ্ক না। এই 24 উপায় কিন্তু অর্থপূর্ণ 5 অঙ্ক না। কেন না? কারণ শেষে তুমি 2 রাখছো, কোনো সংখ্যার প্রথমে তো 0 আসবেই। 0 আসলে তো এটা 5 অঙ্ক বিশিষ্ট হবে না। তাহলে আমরা লিখবো প্রথমে 0 এবং শেষে 2 এমন সংখ্যা কয়টা? এমন সংখ্যা, তার মানে এখানে 2টা জিনিস ফিক্সড করছো। শেষে 2 প্রথমে 0, 2টা জিনিস ফিক্সড করছো। বাকি থাকে 3টা, এই 3টা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল 6টি। এই 6টা সংখ্যা কিন্তু শেষে 2 আছে এবং প্রথমে 0 আছে। আর প্রথমে 0 থাকলে অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে না। সুতরাং শেষে 2 রেখে অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা 24টা আসিল টোটাল। 2 শেষে 2 রেখে মোট সংখ্যা ছিল 24টা। শেষে 2 রেখে জোড় সংখ্যা ছিল 24টা, কিন্তু এর মধ্যে 6টা অর্থপূর্ণ না, বিয়োগ দিয়ে দিব সমান 18টা। তাইলে দেখো জোড় সংখ্যা গঠন করতে হবে এবং 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ হতে হবে। তাইলে শেষে যদি আমরা 0 রাখি, শেষে 0 রাখলে তো আর ঝামেলা নাই, প্রথমে 0 আসতো না, সেক্ষেত্রে 24 উপায়। শেষে 2 রাখলে 24 উপায়, তবে এদের মধ্যে প্রথমে 0 এবং শেষে 2 এমন সংখ্যা 6টা। সুতরাং অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 18টা। ঠিক একইভাবে শেষে 6 রেখে জোড় সংখ্যা 24টা, প্রথমে 0 এবং শেষে 6 রেখে এমন সংখ্যা 6টা, শেষে 6 রেখে অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা 18টা। তাহলে অনুরূপভাবে আমি লিখে দিলাইমু অনুরূপভাবে
শেষে 6 এবং মানে শেষে 6 রেখে ডাইরেক্টলি কেলাইতেছি লাস্টের লাইন, এই 3 লাইন লেখা মিলে লিখতাম না, রেখে অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা হবে 18টি, যেহেতু 2 রাখা হয়েছে 18, সুতরাং মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা প্রথমে 24, তারপরে 18, তারপরে আবার 18, তাহলে 18, 36, 40, 60, এই 60 হচ্ছে কি উত্তর? বলো আমি কি বুঝাইতে পারলাম কিনা, বলো আমি কি বুঝাইতে পারলাম? এই অঙ্কটাকে আমি বুঝাইতে পারলাম? এটা আসে পরীক্ষায়, এই অঙ্কটা পরীক্ষায় আসে, অনেক আসে, অনেক। এই অঙ্কটা পরীক্ষায় অনেক আসে। এটা কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা 6। বুঝছো নাকি? 2 এর 1 বুঝছো নাকি? নাকি ক্লিয়ার না? আমি আরেকবার বলি, আমি আরেকবার সহজ করতেছি, দেখো আমি এরকম অঙ্ক আরো করব, তোমাদের এটা ক্লিয়ার হইতেই হইব, দেখো আমি অঙ্ক ব্যবহার করতে পারবো এরকম 65320। আচ্ছা, এই 65320 এটা কিন্তু একটা জোড় সংখ্যা, আবার 63520 এটাও কিন্তু একটা জোড় সংখ্যা, অতএব শেষে 0 রাখলে এটা তোমার জোড় সংখ্যা হবে, শেষে 0 রাখলে এটা একটা জোড় সংখ্যা হবে। আচ্ছা আমাকে বলো তো, শেষে যদি 2 রাখি আর প্রথমে যদি 0 রাখি আর মাঝখানে যদি সাজাই 653, এটাও জোড় সংখ্যা, কিন্তু প্রথমে 0 থাকার কারণে এটা কি 5 অঙ্ক বিশিষ্ট হচ্ছে না, এটা কিন্তু 4 অঙ্ক হয়ে যেতেছে। তাইলে আমরা দেখছি কি জানো, আমরা দেখছি শেষে 2 রেখে এই সাইডটারে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল, শেষে 2 রেখে এই সাইডটারে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল, আবার বার করছি শেষে 2 এবং প্রথমে 0 রেখে এই 3টারে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে মোট জোড় সংখ্যা 24, আর শেষে 2 প্রথমে 0, এরকম মোট সংখ্যা হয়েছে 6, তাহলে অর্থপূর্ণ হইতেছে 18টা। ঠিক একই রূপ শেষে যদি 6 রাখো, এখানে 4টা সংখ্যাকে তুমি সাজাইতে পারবা 4 ফ্যাক্টোরিয়াল, শেষে 6 আর প্রথমে 0 এমন সংখ্যা আছে 3টারে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 24 আর এখানে 6, এটাও 18, আর শেষে 0 রাখলে এই সাইডটারে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল, মানে 24। তাহলে এই জায়গায় 24, এ 18 আর এ 18, টোটাল 60টা সংখ্যা, টোটাল 60টা সংখ্যা। হতাশ হয় না, আমি আর অঙ্ক করাচ্ছি, এবার 2 এর 3 দেখো, 2 এর 3 আছে 0, 3, 4, 5, 6, 9, এই 6টা অঙ্ক। এই 6টা অঙ্ক কেবল একবার ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে কতভাবে? তাইলে জোড় সংখ্যা গঠন করতে গেলে তাইলে শেষে কি রাখতে হবে? এই অঙ্কগুলো ব্যবহার করে অর্থপূর্ণ 6 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করতে হলে শেষে 0, 4, 6 রাখতে হবে।
তাহলে শেষে শেষে জিরো রেখে শেষে জিরো রেখে 6 অঙ্ক বিশিষ্ট 6 অঙ্ক বিশিষ্ট 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে, জোড় সংখ্যা গঠন করা যাবে, জোড় সংখ্যা গঠন করা যাবে। শেষে যদি জিরো রাখো এই ফার্স্টারের সাথে তারপর 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে মানে 120 উপায়ে। আর শেষে জিরো থাকলে তো এখানে সামনে আর জিরো আসার সুযোগ নাই, তুমি তো বলেই দিছো শেষে জিরো থাকবো। এই 120 উপায়ের মধ্যে প্রতিটা ক্ষেত্রে এই 120টা সংখ্যার মধ্যে প্রতি ক্ষেত্রেই শেষে জিরো আছে এবং এটা জোড় সংখ্যা এবং এটা 6 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা। এবার শেষে যদি তুমি শেষে 4 রেখে জোড় সংখ্যা, শেষে 4 রেখে জোড় সংখ্যা, এটা কিন্তু অর্থপূর্ণ বলতেছি না, শেষে 4 রেখে জোড় সংখ্যা হবে 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান 120 উপায়ে। কিন্তু শেষে যেহেতু আমি 4 রাখছি, শেষে যদি আমি যেহেতু আমি 4 রেখছি তাহলে শুরুতে জিরো আসার সুযোগ আছে না নাই? আছে। তাহলে আমরা বের করি প্রথমে 0 ও শেষে 4 রেখে শেষে 4 রেখে জোড় সংখ্যা গঠন করা যাবে, জোড় সংখ্যা হবে। তাহলে দুইটা ফিক্সড করে দিতেছ, প্রথমে 0 এবং শেষে 4, দুইটা ফিক্সড সংখ্যা টোটাল 6টা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 উপায়ে। এই 24টা কিন্তু অর্থপূর্ণ জোড় সংখ্যা না, কারণ প্রথমে 0 আছে। সুতরাং শেষে 4 রেখে অর্থপূর্ণ জোড় সংখ্যা, অর্থপূর্ণ 6 অঙ্ক বিশিষ্ট 6 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করা যাবে 120 মাইনাস 24 সমান 96 উপায়ে, সমান 96 উপায়ে। তো একইভাবে অনুরূপভাবে শেষে 6 রেখে, মানে সাইডের যেভাবে ভেঙে করছি এটা আর করতে চাচ্ছি না, শেষে 6 রেখে অর্থপূর্ণ 6 অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা গঠন করা যাবে কত? এই 96 উপায়ে শেষ। এবার 96 আর হচ্ছে 120 এটি যোগ করো। সুতরাং মোট বিন্যাস সুতরাং মোট বিন্যাস 120 প্লাস 96 প্লাস 96, 6 6 12 2 হাত আছে 1, 10 19 21 1 হাত আছে 2, 312। এবার তোমরা কমেন্ট করো আমি কি তোমাদের বুঝাইতে পারলাম কিনা। এবার তোমরা আমাকে জানাও আমি কি তোমাদের বুঝাইতে পারলাম কিনা। আমি কি তোমাদের বুঝাইতে পারলাম? এর পরের অঙ্ক
এরপরের অঙ্ক আমরা করব 3 নাম্বারটা, না 4 নাম্বারটা, 4 নাম্বারটা। অঙ্কটা হচ্ছে গিয়ে 10652। এই অঙ্কগুলো ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা গঠন করতে হবে। 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা গঠন করতে হবে। তাহলে বিজোড় সংখ্যা গঠন করতে হলে শেষে অবশ্যই 1 আর 5 রাখা যাবে। শেষে 0 রাখলে জোড় সংখ্যা, শেষে 2 রাখলে জোড় সংখ্যা, শেষে 6 রাখলেও জোড় সংখ্যা। তাহলে শেষে 1 রেখে বিজোড় সংখ্যা গঠন করা যাবে। বিজোড় সংখ্যা শেষে 1 রেখে বিজোড় সংখ্যা গঠন করা যাবে। তাহলে একটা সংখ্যা ফিক্সড করছো শেষে 1, বাকি সাইডটার সাথে তারপর 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 উপায়ে। আচ্ছা, শেষে যে 1 রাখছো, শুরুতে 0 আসার সুযোগ আছে নি? শুরুতে 0 আসার সুযোগ আছে। আর শুরুতে 0 আসলে এটা কি অর্থপূর্ণ 5 অঙ্ক হবে? অর্থপূর্ণ 5 অঙ্ক আসবে? হবে না। তাহলে আমাকে দেখতে হবে অর্থপূর্ণ না কয়টা। তাহলে প্রথমে 0 এবং শেষে, প্রথমে 0 এবং শেষে, প্রথমে 0 এবং শেষে 1 রেখে বিজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে। তাহলে এবার দুইটা ফিক্স করছো 0 এবং 1, বাকি 3টার সাথে তারপর 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 উপায়ে। সুতরাং শেষে 1 রেখে 5 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা হবে। বিজোড় সংখ্যা হবে কতটি? টোটাল 24 ছিল, এর মধ্যে অর্থপূর্ণ না 6টা, তাহলে 18টি। ঠিক একইভাবে অনুরূপভাবে শেষে যদি 5 রাখি, শেষে 5 রাখলেও কিন্তু বিজোড় সংখ্যা হবে। অর্থপূর্ণ সেম ঘটনাই লিখতে হবে আরেকবার, আমরা লিখতাম না। শেষে 5 অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা হবে 18টি। সুতরাং মোট বিন্যাস সংখ্যা 18 প্লাস 18 36টি। +18 36টি। লেখা শেষ করো। শেষ করে আমাকে জানাও বুঝছো নাকি বুঝো নাই। শেষ করে আমাকে জানাইবা বুঝছো নাকি বুঝো নাই। আসনি রে কেউ আসো?
আমরা পরে করব। এরপরে আমরা করব ম্যাচিউরিটি শব্দের, এটা হচ্ছে কি তোমার ইউ নাম্বার। আটের এক, আটের এক, টাইপ 6-এর 8-এর 1। প্রশ্ন হিসেবে ম্যাচুরিটি শব্দটির প্রথমে এম রেখে কতভাবে সাজানো যায়। প্রথম কথা হচ্ছে গিয়া, এটা কি কইছে দেখো, এটা কইছে হচ্ছে ম্যাচুরিটি শব্দগুলোর বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়। প্রথমে সাধারণ প্রশ্ন, ম্যাচিউরিটি কই, শব্দটা কই, ম্যাচিউরিটি। প্রথম প্রশ্ন রয়েছে কি এখানে দেখো, মোট বর্ণ কত, মোট বর্ণ 3, 3, 8, 8টি। এম একটা, এ একটা, টি দুইটা, দুটি টি, বাকিগুলো ভিন্ন। এবার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়া ম্যাচুরিটি এর বিন্যাস সংখ্যা, MATURITY, পি অফ ম্যাচুরিটি। ম্যাচুরিটি শব্দগুলোকে কতভাবে সাজানো যায়। উত্তর বিভাগে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মানে 40320 ডিভাইডেড বাই 2, তাহলে এবার 20160 শেষ। এবার প্রথমে এম রেখে কইছে, প্রথমে এম রেখে বিন্যাস সংখ্যা, প্রথমে এম রেখে বিন্যাস সংখ্যা, তার মানে তোমাকে একটার জায়গা ফিক্সড করে দিলাইছে, তার মানে তোমাকে একটা জায়গা ফিক্সড করে দিছে, এম কে ফিক্সড করে দিলাইছে। বাকি থাকে 7টা, 7 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে এম বাদে রিপিট আসেনি, আছে 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 5040 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হইব উত্তর বিভাগ 2520, এটাই আনসার। আমি তোমাকে এখানে একটা মেসেজ দেই, মেসেজটা একটু আগে অঙ্কের মধ্যেও দেখো, শেষে যখন 0 রাখতাম, 0 বাদ দিয়ে বাকি 4টার ফ্যাক্টোরিয়াল করতাম। শেষে যখন 2 রাখতাম তখন 2 বাদ দিয়া মানে বাকি 4টার ফ্যাক্টোরিয়াল করতাম। শেষে যখন 2 আর প্রথমে যখন 0 রাখতাম তখন 2টা বাদ দিয়ে 3টার ফ্যাক্টোরিয়াল করতাম। এখানে প্রথমে এম কই দিছে, তার মানে এম বাদ দিয়ে ফ্যাক্টোরিয়াল করবা। এম বাদ দিয়ে ফ্যাক্টোরিয়াল করলে থাকে 7টা, 7 ফ্যাক্টোরিয়াল। এম বাদে রিপিট আসেনি, আছে, এটাই শেষ, 8-এর 1 শেষ। বলো ভেরি ক্লিয়ার কিনা, এই 8-এর 1 ভেরি ক্লিয়ার কিনা বলো। আটের 1 ভেরি ক্লিয়ার কিনা বলো। এবার 8-এর 2, মিলেনিয়াম, MINNIUM, মিলেনিয়াম শব্দটারে কতভাবে সাজানো যায়। তাহলে মোট বর্ণ 3, 6, 9, 10টি। মিলেনিয়াম 2টি এম, আই 2টি আই, এল 2টি এল, এন 2টি এন, বাকিগুলো ভিন্ন। তাহলে পি অফ মিলেনিয়াম টোটাল 10টা আছে, 10 ফ্যাক্টোরিয়াল, 2 2 2 2 2বার, 4বার। এটার উত্তর করবা, এটার উত্তর পাইবা 226800। এবার কইছে প্রথম ও শেষে এম রেখে, প্রথমে ও শেষে এম রেখে, তাহলে 2টা এম আছে, যে 2টা এম আছে, 2টা এম বাদ দিলাইবা। প্রথমে ও শেষে এম রেখে বিন্যাস সংখ্যা, তাহলে 2টা জিনিস এখন বিন্যাস সংখ্যা, 2টা জিনিস ফিক্সড। প্রথম একটা এম, শেষ একটা এম, প্রথম এম শেষ এম রেখে ইডিরে সাজানো যায় কতভাবে,
এখানে টোটাল থাকে 8টা, আর এম 2টা বাদে বাকি আছে 3টা রিপিট, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে 40320, 2 2 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 4 8 32। তাহলে এটা হবে গিয়া কত হবে? 4040, 5040। দিস ইজ দ্য আনসার। এম 2টা ফিক্সড, প্রথমে এবং শেষে 2টা এম, তাহলে এই 2টা বাদ, এই 2টা বাদ দিয়ে বিন্যাস করবা। অতএব স্থির বলে দিলে, জায়গা ফিক্সড করে দিলে বাদ দিয়ে বিন্যাস করবা। আশা করি এটা পারবা, আশা করি এটা পারবা। শেষ কিনা বলো? এরপরে একটা শর্টকাট পড়ো, একটা শর্টকাট পড়ো। ভোট প্রদানের উপায়, ভোট প্রদানের উপায়, প্রার্থী টু দি পাওয়ার, প্রার্থী টু দি পাওয়ার ভোটার, এই একটা সূত্র। 2 নাম্বার হয়েছে গিয়া, 2 নাম্বার হয়েছে গিয়া করমর্দন সংখ্যা, করমর্দন, করমর্দন সংখ্যা। হ্যান্ডশেক আর কি, ধরো 10 জন লোক আছে, 10 জন লোক একে অপরের সাথে হ্যান্ডশেক করে, কত উপায়ে হ্যান্ডশেক করতে পারবে? সেটা হচ্ছে গিয়ে NC2। এখানে এন হচ্ছে গিয়ে মানুষের সংখ্যা, এন মানে মানুষের সংখ্যা। তাহলে এখানে একটা ম্যাথ করো, একটা ম্যাথ করো। 5 জন লোকের ভোটে, 5 জন লোকের ভোটে, 5 জন লোকের ভোটে 3 জন প্রার্থী, 3 জন প্রার্থী, 5 জন লোকের ভোটে 3 জন প্রার্থী ভোট দিতে পারবে, 3 জন প্রার্থী নির্বাচিত হতে পারে, নির্বাচিত হতে পারে। তাহলে আমি কি কইছি? প্রার্থী টু দি পাওয়ার ভোটার, প্রার্থী হচ্ছে 3, ভোটার হচ্ছে 5, 3 টু দি পাওয়ার 5 মানে 243 সম্ভবত, এত উপায়ে শেষ। তাহলে 5 জন লোকের ভোটে 3 জন প্রার্থী নির্বাচিত হতে পারে। শর্টকাট কি? প্রার্থী টু দি পাওয়ার ভোটার, প্রার্থী 3 জন, ভোটার 5 জন, 3 টু দি পাওয়ার 5। ঠিক আছে? 3 টু দি পাওয়ার 5, 243 হই, 243 হই। আচ্ছা, ওকে, তাহলে এটা শেষ। পরের অঙ্কটা, পরের অঙ্ক করব, তোমরা করো, তোমরা বের করো। 10-এর 1, 10-এর 1 বের করো। 14 জন ISC ক্লাসের ছাত্রকে এক লাইনে দাঁড় করানো হলো। এই 14 জন, হ্যাঁ ISC, 14 জন ISC, এই প্রশ্নটা বের করো। 14 জন ISC, এই প্রশ্নটা বের করো। পাইছো কিনা?
ওই যে টাইপ 7-এর 9-1 2জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না রেখে 2জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না রেখে 14 জন আইএসসি ক্লাসের ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কত রকমে একটি লাইনে সাজানো যায়। তাহলে এবার বুঝছো আমার এখানে দেওয়া আছে কি বিএসসির পাশাপাশি রাখুন যেত না। আইএসসি স্টুডেন্ট কয়জন বলো তো? এটা আমাদের হয়েছে কি 9-1। আইএসসি স্টুডেন্ট কত? আইএসসি ছাত্র কতজন? আইএসসি ছাত্র 14 জন। বিএসসি ছাত্র কতজন? বিএসসি ছাত্র কতজন? বিএসসি ছাত্র হয়েছে কি 10 জন। 10 জন। তাহলে কইছে এই পাশাপাশি 2জন বিএসসি ছাত্রকে রাখা যাবে না। পাশাপাশি 2জন বিএসসি স্টুডেন্ট রাখা যাবে না। পাশাপাশি 2জন কি বিএসসি স্টুডেন্ট রাখা যাবে না। পাশাপাশি 2টি বিএসসি স্টুডেন্ট রাখা যাবে না। তাহলে এখন বুঝছো 14 জন আইএসসি স্টুডেন্ট আছে। মনে করো এখানে আইএসসি 14টা জায়গা আছে, আমি তোমাদের বুঝাই। 14টা 2 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন 13 জন 14 জন। এই 14 জন আছে আইএসসির স্টুডেন্ট। এই 14 জন কি আইএসসির স্টুডেন্ট, বুঝছো? এখন এই বিএসসির 10 জনকে পাশাপাশি 2 জনকে পাশাপাশি রাখুন যেত না। মানে তুমি যদি এখানে একজন বিএসসি রাখো, এখানে একজন বিএসসি রাখো, এই জায়গায় যদি এই গ্যাপগুলোতে রাখো, এই গ্যাপগুলোতে যদি রাখো, এই গ্যাপগুলোতে যদি তুমি রাখো, তাহলে কি পাশাপাশি হচ্ছে? এই গ্যাপগুলোতে যদি রাখো তাহলে কি পাশাপাশি হবে? হবে না। মাঝখানে একজন আইএসসির স্টুডেন্ট থাকবে। তাহলে কয়টা জায়গাতে রাখতে পারো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা 15টা জায়গাতে রাখতে হবে। এই 10 জনের, এই 10 জনকে এই 15টা জায়গার যে কোনো জায়গাতে রাখতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে 15টা কেমনে হইল? 14 জনের মাঝে 14 জনের মাঝে 13টি জায়গা, 13টি জায়গা এবং 2 প্রান্তে 2টি জায়গা, 2 প্রান্তে 2টি জায়গা, অর্থাৎ মোট 15টি জায়গায়, মোট 15টি জায়গায় বিএসসি এর 10 জনকে লাইনে দাঁড় করানো যাবে। কত উপায়ে দাঁড় করানো যাবে? কত উপায় এটা বলো তো? 15P10 উপায়। 15P10 উপায়। 15টা জায়গাতে 10 জনকে বুঝো, এত উপায়ে। কথা বুঝছো নাকি বুঝো নাই? 15P10 উপায়ে। আর 14 জন আইএসসি ছাত্রকে দাঁড় করানো যাবে। এদের তো 14টা জায়গা, 14 যেখানে বসাইতে পারো। তাহলে 14 ফ্যাক্টোরিয়াল উপায়ে। সুতরাং মোট বিন্যাস সংখ্যা 15P10 × 14 ফ্যাক্টোরিয়াল। এটাই উত্তর। এটা ক্যালকুলেটর করে বড় একটা উত্তর আইব। এটা লিখলে লিখতে পারো, নাহলে এখানে উত্তর দিতে পারো। এখানেও তোমরা উত্তর দিতে পারো। বুঝছো কিনা? এখানে আইএসসির স্টুডেন্ট আছে 14 জন, বিএসসির স্টুডেন্ট আছে 10 জন। তারা কইছে 2 জন বিএসসির স্টুডেন্ট পাশাপাশি বসতে পারবে না। পরীক্ষার হলে যেরকম সিট বিন্যাস করে না, একই ক্লাসের 2 জনকে একসাথে বসায় না, তো এরকম বিএসসির 10 জন পাশাপাশি থাকতে পারবে না। তাহলে পাশাপাশি থাকতে পারবে না এমন জায়গা কয়টা আছে? স্কোপ আছে কয়টা? এমন জায়গা আছে পাশাপাশি হবে না এমন জায়গা আছে 15টা। তাহলে 15টা জায়গার মধ্যে 10 জনকে বসানো যায় 15P10 উপায়ে। আর আইএসসির ছাত্র তো 14 জন, এই 14 জনকে সাজানো যায়, এই 14 জনকে আবার 70টা জায়গার মধ্যে এক্সচেঞ্জ করা যায় 14 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এই মোট বিন্যাস হচ্ছে কি এটা? মোট বিন্যাস হলো কি এটা?
9-2 অঙ্কটা করবো, এটাই লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টার থেকে আর করতে হবে না। 9-2 করলে এই চ্যাপ্টার থেকে আর করতে হবে না, তোমরা এবার গাইড থেকে প্র্যাকটিস করতে থাকবা, বিন্যাস প্র্যাকটিস করবা। আগামী ক্লাসে সমাবেশ শুরু করব। 9-2 9-2। তো প্রশ্নটা কি দেখো, প্রশ্ন হয়েছে গিয়া দুইজন, এটা নিয়ে দেখি, তোমাদের বই এটা আছে রে, এই যে এখানে কি কইছে, দুইজন কলা বিভাগের ছাত্রকে একত্রে না রেখে 5 জন বিজ্ঞানের ছাত্র ও 5 জন কলা বিভাগের ছাত্র কত প্রকারে সাজানো যায়? বলো, কত প্রকারে সাজানো যায়? তাইলে এখানে কলা মানে আর্টস আর কি, তাহলে এখানে কলা বিভাগের ছাত্র কতজন? কলা বিভাগের ছাত্র 5 জন, তারপরে বিজ্ঞান বিভাগের ছাত্র 5 জন, বিজ্ঞান বিভাগের ছাত্র 5 জন। প্রশ্ন হচ্ছে কি, 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে রাখা যাবে না, তাহলে 2 জন কলা বিভাগকে একসাথে রাখা যেত না, তাহলে 5 জন বিজ্ঞানের ছাত্রের মধ্যে, এই যে 5 জন বিজ্ঞানের ছাত্র, কলা বিজ্ঞানকে 5 জন হচ্ছে বিজ্ঞানের ছাত্র, এখন কলা বিজ্ঞানীর ছাত্ররা এনো রাহুন যাব, তাহলে কলা বিজ্ঞানী কে রাহুন যাব কয়টা জায়গাতে, রাহুন যাব? 1 2 3 4 5 6টা জায়গাতে 5 জন রাখা যাবে। তাহলে 5 জনের মধ্যে, 5 জনের বিজ্ঞানের 5 জনের মধ্যে 4টি ও 2 প্রান্তে 2টি, অর্থাৎ মোট 6টি জায়গায় কলা বিভাগের 5 জনকে রাখা যাবে 6P5 উপায়ে। আর 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্রকে রাখা যাবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। সুতরাং মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা কত? 6P5 × 5 ফ্যাক্টোরিয়াল। তোমরা ক্যালকুলেশন করবা, এটাই উত্তর। এই টাইপের অঙ্ক আসে, আবার পুরুষ মহিলা দিয়েও আসে। 6 জন পুরুষ ও 4 জন মহিলাকে কতভাবে সাজানো যায়, যেখানে 2 জন মহিলা একসাথে হবে না। 6 জন পুরুষ ও 4 জন মহিলাকে কতভাবে রাখা যায়, যেখানে 2 জন মহিলা একসাথে হবে না। তো 6 জন পুরুষের মাঝামাঝি রাখতে হবে 4 জন মহিলাকে, 6 জন পুরুষের মাঝখানে 5টা জায়গা, আর 2 প্রান্তে 2টা, 7টা জায়গা। 7টা জায়গার মধ্যে 4 জন মহিলা রাখা যাবে 7P4 উপায়ে। আর ওই 6 জন পুরুষকে সাজানো যাবে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। উত্তর হইব 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6P4। বুঝছো নি? বুঝলে এই পর্যন্তই শেষ, আমার বিন্যাস পড়ানো শেষ, আর পড়া লাগবে না। আমি যেগুলো পড়াইছি এগুলো পড়লেই তোমরা সৃজনশীল করতে পারবা, আর করা লাগবে না। এগুলো করলেই তোমরা সৃজনশীল করতে পারবা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দীক্ষিতা বলো তো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আসুনি? হ্যাঁ আজকে এখন স্যার আমার কাছে বই নাই। আচ্ছা রে, কেন বই নাই কেন দীক্ষিতা? বই স্যার অঙ্ক করুন যা। আজকে আমার ক্লাসে শুধু দীক্ষিতা।
এইভাবে ক্লাস নেওয়া যায় না রে, এইভাবে ক্লাস নেওয়া যায় না। যাই হোক, আজকে ক্লাস এই পর্যন্তই, আবার কালকে ক্লাস হবে।